the ICT Act is one of the key legislation in Bangladesh that governs cybercrime data protection. অর্থাৎ আমাদের সাইবার ক্রাইম থেকে যদি প্রোটেকশন পেতে চাই, অর্থাৎ আমাদের আর ডাটার যদি প্রোটেকশন পেতে চাই, তাহলে এই আইন অনুযায়ী আমরা এটার প্রোটেকশন পাবো। অর্থাৎ কেউ যদি আমাদের সঙ্গে ক্রাইম করে, তাহলে এই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো। It includes provision related to the protection of electronic data and imposes penalties for breaches. মানে কেউ যদি এই অপরাধ করে, অর্থাৎ সাইবার ক্রাইম করে আর ডাটা প্রোটেকশন রুল যদি ভায়োলেশন করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের পেনাল্টি হবে। পেনাল্টিটা হলো আর্থিক দণ্ড হতে পারে, আবার কারাদণ্ডও হতে পারে, আবার দুইটাও হতে পারে। সেই জিনিসগুলো আমরা পরে দেখব। কি প্রভিশন, মানে আমাদের এটা এই রুলস এর প্রভিশন গুলো কি সেটা একটু আমরা ডিসকাস করি। আনঅথরাইজ অ্যাক্সেস টু ডাটা ইজ পানিশেবল বাই ল। মানে এই আইন দ্বারা আমরা যদি এই আমি যেটা বলছিলাম যে সাইবার সিকিউরিটিটা হলো আমরা যদি ইনফরমেশনকে সিআইএ অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি মেনটেন করতে পারি, তাহলে সেটা হলো আমার অর্থাৎ এগুলোকে যদি আমরা রিলায়েবল করতে পারি, সেটাই হলো আমার সিকিউর ডাটা। তো আমার এই সিকিউর ডাটার মধ্যে যদি কোনো আনঅথরাইজ অ্যাক্সেস হয়, অর্থাৎ এই তিনটাকে ভায়োলেশন হয়, এই তিনটার একটা, অর্থাৎ আমার যদি যার কাছে যে ডাটা অ্যাভেলেবল আর যার কাছে যেটা কনফিডেন্সিয়াল, দুটো যদি মেনটেন করা না যায়, তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস হতে পারে। আর এই আনঅথরাইজ অ্যাক্সেস হলে এটা পানিশেবল হবে। অর্থাৎ যেমন আপনাদের যদি আমরা হয় এরকম হয় যে যেমন যারা হ্যাক করে কি করে, আপনার ইমেল হ্যাক করতে পারে, ফেসবুক হ্যাক করতে পারে, অথবা ফোন হ্যাক করতে পারে। তো এগুলোর উপরে আমি প্রথম ক্লাসে কিছু আলোচনা করছিলাম। তো এগুলো যদি করে, অর্থাৎ অথরাইজ অ্যাক্সেস করে, তাহলে সেটা পানিশেবল। আর এগুলা কি কি, যেমন এই যে হ্যাকিংটা তো সেদিন প্রথম দিন আমরা আলোচনা করছি। এরপর আইডেন্টিটি থেফট। আইডেন্টিটিটা হলো মানে ডিজিটালি আমার একটা এক্সিস্টেন্সি আছে, অর্থাৎ আমার যে অবস্থান সেটা আমরা কি দিয়ে মেনটেন করি, আমার একটা ইউজার আইডি থাকে, আর ওই ইউজার আইডি দিয়ে ওই সিস্টেমে ঢোকার জন্য আমার একটা পাসওয়ার্ড থাকে। সাপোজ আমার একটা ফেসবুক আছে, অর্থাৎ অথবা আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, অথবা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো ওই অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়ায়, ওটা হলো আমার আইডেন্টিটি। আমার যদি একটা ল্যাপটপ বা মোবাইল থাকে, এই মোবাইলে আমি আমার মোবাইলে অ্যাক্সেস করবো আমার আইডিতে, এটাই হলো আমার আইডেন্টিটি। এটা যদি থেফট হয়, সেটাকে আমরা আইডেন্টিটি থেফট করতেছি। আর ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস ইনভলভিং ডিজিটাল ইনফরমেশন আর প্রোহিবিটেড। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি অনেক রকমেরই হতে পারে, আমরা এগুলো প্রথম ক্লাসে ডিসকাস করছি। The Act mandates that business protect sensitive customer data and prevent unauthorized access. তো বেসিক্যালি আজকের আমাদের যে টপিকস, সেটার মেইন জিনিসই হলো আমাদের সেন্সিটিভ ডাটা প্রোটেকশন আর আনঅথরাইজ অ্যাক্সেসকে প্রোহিবিট করা, অর্থাৎ এটা আনঅথরাইজ অ্যাক্সেস যাতে না হয় সেই ব্যবস্থা মেনটেন করা। এটার পারপাসটা কি? পারপাসটা হলো টু প্রমোট দ্য ইউজ অফ আইসিটি ইন বাংলাদেশ, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ইউজটাকে এনশিওর করা এই অ্যাক্টের মাধ্যমে। আর প্রোভাইড লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর ইলেকট্রনিক গভর্নেন্স, অনলাইন ট্রানজাকশন অ্যান্ড ক্রাইম প্রিভেনশন। ইলেকট্রনিক গভর্নেন্স অর্থাৎ ইলেকট্রনিক ডাটা প্রসেসিং, তারপরে আপডেটিং, তারপরে স্টোরিং, এগুলোর যে ফ্রেমওয়ার্ক সেটা এখান থেকে পাওয়া যায়। আমার অনলাইন বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের এবং আমাদের এইসব যে ঘটনা আছে, এগুলোর যদি ক্রাইম হয়, সেই ক্রাইমটাকে প্রিভেনশন করার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে আইসিটি অ্যাক্ট। এটা আমাদের প্রথম পাবলিশ হয় 2006 সালে, আর 13 সালে হলো অ্যামেন্ডমেন্ট হয়। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ফ্যাসিলিটেটিং ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ আমাদের ইলেকট্রনিক ডাটা ট্রান্সমিশন, প্রসেসিং এবং স্টোরিং এর যে গভর্নেন্স সেটাকে এনশিওর করা। প্রমোটিং অনলাইন ট্রানজাকশন, আমাদের যে আপনারা যখন অনলাইন বিজনেস করেন বা অনলাইন এন্টারপ্রেনারদের যখন বিজনেস কন্ডাক্ট হয়, তখন আমাদের এই অনলাইন পেমেন্টের বা অনলাইন ট্রানজাকশনের দরকার হয়। এটাকে আইন দ্বারা সিদ্ধ করে, মানে এই আইনের ভিতরে আমরা এটা যদি কোনো
ভায়োলেশন হয়, অর্থাৎ এটা যদি নিয়ম বহির্ভূত কোনো কিছু হয়, সেটা এই আইন দ্বারা আমরা তার প্রতিকার পেতে পারি। সাইবার ক্রাইম প্রিভেনশন, এস্টাবলিশিং লিগ্যাল মেজার্স টু প্রিভেন্ট অ্যান্ড পেনালাইজ সাইবার ক্রাইম। এই কি ধরনের অপরাধ করলে কি ধরনের পানিশমেন্ট হবে, আমি এটার কিছুটা দেখাবো, পরের স্লাইডে আছে। ডাটা প্রোটেকশন, সেটিং গাইডলাইন্স ফর দ্য প্রোটেকশন অফ ইলেকট্রনিক ডাটা। আমাদের ইলেকট্রনিক ডাটা এটা প্রোটেকশনের জন্য আমাদের এই আইনটা কাজ করে। এটা কি প্রভিশন অফ দ্য অ্যাক্ট, আমি অনেকগুলো সেকশন আছে, প্রায় 90 বা 94টা সেকশন আছে। তো তার 94টা সেকশন যদি দেখাতে যায় তাহলে শুধু আমার এই একটা পড়তে আজকে সময় শেষ হয়ে যায়। বাট টপিক্সটা যেহেতু ডাটা প্রিভেনশন অ্যান্ড রেগুলেশনের উপরে, কাজে এটা একটা পার্ট। আমি কয়েকটা মেজর সেকশন দেখাচ্ছি, আপনারা এটা অনলাইনে এই গুগল থেকে অনলাইনে অথবা আমাদের এই যে সরকারি যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে আপনি এটাকে পুরোটা ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে সেকশন গুলো দেখে নিতে পারেন। তো সেকশন 54 যেটা, সেটাকে কি বলতেছে, যে এটা সংক্ষেপে আমি এখানে একটু আনছি। আনঅথরাইজড অ্যাক্সেস টু ইলেকট্রনিক্স সিস্টেম অ্যান্ড ডাটা ইজ পানিশেবল অফেন্স, মানে এটা একটা অপরাধ। কি অপরাধ? সেটা হলো আমি যদি ইলেকট্রনিক সিস্টেম অথবা ডাটা যদি অ্যাক্সেস করি আনঅথরাইজ ভাবে, আমার জন্য যে ডাটা না বা আমার যে ডাটা না সেই ডাটা যদি আমি অ্যাক্সেস করি, তাহলে এটা একটা অপরাধ। এই কথা বলছে। টেম্পারিং উইথ কম্পিউটার সোর্স ডকুমেন্ট ইজ ইলিগাল। যেসব আমাদের ডকুমেন্ট আছে কম্পিউটার অর্থাৎ ইলেকট্রনিক যেসব ডকুমেন্ট আছে, এটাকে টেম্পার করাটা হলো ইলিগাল। তারপরে পেনাল্টি ফর পাবলিশিং ফেক, অবসেন্স অর ডিফেমেটরি ইনফরমেশন ইন ইলেকট্রনিক ফর্ম। ইলেকট্রনিক ফর্মে যদি আমরা ভুল বা মিথ্যা ডাটা পাবলিশ করি অথবা মানহানিকর বা অশ্লীল ডাটা পাবলিশ করি, সেটা হলো এক ধরনের অপরাধ এবং এটা পানিশেবল অপরাধ। পানিশমেন্ট ফর হ্যাকিং হুইচ ইনক্লুডস ইমপ্রিজনেট অ্যান্ড ফাইনস। এই হলো সেকশন, এখানে 54, 56, 57, 66 এই কয়টার কথা এখানে বলছি, যে এই ধরনের কাজগুলো হলো অপরাধ এবং এই অপরাধের জন্য আমাদের কারাদণ্ড হতে পারে, অর্থাৎ অথবা আর্থিক দণ্ড অথবা বোধ, আর্থিক দণ্ড এবং কারাদণ্ড দুটাই হতে পারে। এই যে এখানে কয়েকটা এক্সাম্পল আছে, 54, 56, 57 আর 63 এই কয়টার উপরে আমাদের। যেমন 54টাতে কি আছে, পেনাল্টি ফর ড্যামেজ অফ কম্পিউটার সিস্টেম। এই অপরাধটা হলো এরকম যে charges in service availing by a person to the account of another person by tampering with manipulating any computer system or computer network, এগুলো করে যদি আমরা এগুলো ম্যানিপুলেট করি তাহলে সেই ক্ষেত্রে এক্সটেন্ডেড টু 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর পর্যন্ত আমাদের কারাদণ্ড হতে পারে, আর 10 লাখ টাকা পর্যন্ত আমাদের শাস্তি হতে পারে, অথবা যদি অপরাধ খুব গুরুতর হয় তাহলে দুটাই হতে পারে, অর্থাৎ আপ টু 10 লাখ এবং 10 বছরের কারাদণ্ড দুটাই হতে পারে। পানিশমেন্ট ফর হ্যাকিং উইথ কম্পিউটার সিস্টেম দিয়ে যদি হ্যাক করা হয় তাহলে 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা। এটা মানে আপ টু এই জিনিসগুলো বলা আছে যে 10 বছর পর্যন্ত এবং 1 কোটি টাকা পর্যন্ত, এবং যদি আরো খুব গুরুতর অপরাধ হয় সেক্ষেত্রে দুটা পানিশমেন্টই হতে পারে। পানিশমেন্ট ফর পাবলিশিং ফেক, অবসেন্স অ্যান্ড ডিফেমিং ইনফরমেশন ইন ইলেকট্রনিক ফর্ম, যেটা বলতেছিলাম যে মিথ্যা তথ্য, অশ্লীল তথ্য এবং মানহানিকর তথ্য যদি প্রকাশ করা হয় ইলেকট্রনিক ফর্মে, তাহলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত ফাইন, অথবা দুটা পানিশমেন্টই হতে পারে। ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি, এটা হলো 63 নম্বর ক্লজ, তাহলে এটা 2 বছর পর্যন্ত এবং 2 লাখ টাকা পর্যন্ত শাস্তি হতে পারে। এটা আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দেখালাম, আপনারা এই অ্যাক্টটা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে পুরোটা দেখতে পারবেন। অ্যামেন্ডমেন্ট, এটা 6 সালে পাবলিশ হয় প্রথম, 2006 সালে, আর 13 সালে কিছু অ্যামেন্ডমেন্ট হয়। অ্যামেন্ডমেন্ট গুলোর উদ্দেশ্য ছিল যে কিছু জিনিস ক্লিয়ার ছিল না সেটাকে একটু ক্লিয়ার করা,
ইন্টারপ্রিটেশন গুলা সুন্দর করা, তারপরে মানহানিকর বা মিস ইনফরমেশনের ক্ষেত্রে পেনাল্টি গুলো বাড়ানো, ইনক্রিজ পেনাল্টি, আর ল এনফোর্সমেন্ট পাওয়ার। ল এনফোর্সমেন্ট পাওয়ারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এনহান্স পাওয়ার ফর ল এনফোর্সমেন্ট এজেন্সিজ টু অ্যারেস্ট ইন্ডিভিজুয়াল উইদাউট ওয়ারেন্ট or offenses under this act. এই অ্যাক্টের আন্ডারে ল এনফোর্সমেন্ট ইন্ডিভিজুয়ালরা তাদেরকে অ্যারেস্টের পারমিশন দেওয়া হয় এই অ্যাক্টের আন্ডারে। সাইবার ক্রাইম আন্ডার দ্য অ্যাক্ট, কি ধরনের সাইবার ক্রাইম গুলো কি কি, সেটা হলো হ্যাকিং, তারপরে আইডেন্টিটি থেফট, তারপরে সাইবার টকিং, তারপরে আনঅথরাইজ অ্যাক্সেস, এগুলো একটু আগে কিছুটা বলছিলাম। আর পেনাল্টি যেটা বললাম যে একটু আগে আমরা দেখায় আসছিলাম, এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্ট এজেন্সি হ্যাভ বিন এম্পাওয়ার্ড টু ইনভেস্টিগেট and prosecute সাইবার ক্রাইম, অর্থাৎ আইনগত ব্যবস্থা এবং এটার ইনভেস্টিগেশন করার জন্য এম্পাওয়ার করা হয়েছে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে। আমরা যারা অনলাইন বিজনেস করি, বিজনেসের উপর এটার ইম্প্যাক্ট কি? অনলাইন পেমেন্ট লেজিটিমাইজেশন, অর্থাৎ অনলাইন যে আমরা পেমেন্ট করব এটাকে লিগ্যালাইজ করা, রিকগনিশন অফ ইলেকট্রনিক কন্ট্রাক্ট অ্যান্ড ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার ইম্পোজের মাধ্যমে আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেমটাকে সিকিউর করা হয়েছে। তাহলে এটার ফলে আমরা সিকিউরলি অনলাইন পেমেন্ট ব্যবস্থা করছে এই ডিজিটাল সিগনেচার আর ইলেকট্রনিক কন্ট্রাক্টের মাধ্যমে। ডিজিটাল প্রোটেকশন রেসপন্সিবিলিটি, বিজনেস মাস্ট এনশিওর দ্য সিকিউরিটি অফ কাস্টমার ডাটা, অর্থাৎ আপনি অনলাইন বিজনেসে যারা ক্লায়েন্ট আছে তারা যে ডাটা দিচ্ছে সেই ডাটাকে সিকিউর করা হলো আমাদের দায়িত্ব, তাদের ডাটা প্রোটেকশন করা হলো আমাদের দায়িত্ব। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, রেগুলার অডিট, অ্যাডারেন্স টু আইসিটি গাইডলাইন, এই গাইডলাইনটা এই বিজনেস ফলো করতেছে কিনা সেটা অডিট করা এবং কমপ্লায়েন্স করা। ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল, ওটা আমরা দেখলাম যে বিজনেসের উপরে কি ইম্প্যাক্ট করতেছে, অর্থাৎ বিজনেসে আমাদের ওই ক্লায়েন্টের ডাটা প্রোটেকশন, আমাদের পেমেন্ট সিস্টেমের প্রোটেকশন, এই জিনিসগুলো ছিল। আর ইন্ডিভিজুয়ালের উপরে ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের ডিজিটাল রাইট, লিগ্যাল রিসোর্সেস আর ইনক্রিজ অ্যাওয়ারনেস, তিনটা অপশন। ইন্ডিভিজুয়াল হ্যাভ লিগ্যাল প্রোটেকশন এগেন আইডেন্টিটি থেফট, অনলাইন ফ্রড এন্ড ডিফেমেশন, অর্থাৎ এই আইনের মাধ্যমে, এই ডিজিটাল রাইটের মাধ্যমে আমাদের যদি আইডেন্টিটি থেফট হয়, অনলাইনে কোনো ফ্রড হয়, মানহানিকর কোনো কিছু হয়, তাহলে সেটার আমরা প্রোটেকশন পাবো, লিগ্যাল প্রোটেকশন পাবো এই আইনের মাধ্যমে। ভিকটিমস of cybercrime can seek justice through legal channels established by আইসিটি অ্যাক্ট। এই আইসিটি অ্যাক্টের বিভিন্ন ধারা অনুযায়ী কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হয় তাহলে সেই ক্রাইমের এগেনস্টে যে অপরাধী আছে সেই অপরাধীকে পানিশমেন্ট দেওয়ার জন্য আমরা এই আইনের আওতায় আইনগত ব্যবস্থা নিতে পারি। ইনক্রিজ অ্যাওয়ারনেস, আচ্ছা এটা যে আমরা নিতে পারি, তাহলে আমরা যদি জিনিসগুলো জানি তাহলে নিজের থেকে ব্যবস্থা নিতে পারবো, আর যদি না জানি তাহলে আমাদেরকে একজন লয়ারের কাছে যেতে হবে, লয়ারের কাছে গিয়ে জিনিসগুলো বুঝে বলে তার মাধ্যমে এই ব্যবস্থা নিতে হবে। বাট জানা থাকলে সুবিধা হয়, এই জন্য এটা লাস্টের অপশনটা হচ্ছে ইনক্রিজড অ্যাওয়ারনেস, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড পার্সোনাল ডাটা প্রোটেকশন। আমাদের পার্সোনাল ডাটা প্রোটেকশন এবং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা এই অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, অর্থাৎ ট্রেনিং, এডুকেশন। আমরা যেমন এই যে আজকে একটা আলোচনা করতেছি, এটা হলো এই অ্যাওয়ারনেস এর জন্য। আমরা যদি এই জিনিসগুলো জানতে পারি তাহলে আমাদের এই সংক্রান্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে সহজ হবে। চ্যালেঞ্জেস অ্যান্ড ক্রিটিসিজম, এতক্ষণ তো আমরা ভালো কথাগুলো বললাম, বাট এটার কিছু চ্যালেঞ্জেস আছে। সেই চ্যালেঞ্জেস গুলো কি? সেটা হলো ব্রড ইন্টারপ্রিটেশন, concern about the vague wording of certain section, especially section 57, অর্থাৎ আমাদের যে কথাগুলো বলা হয়েছে, যে ক্লোজ গুলা আছে, এটার মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, ভুল প্রয়োগ
এবং ভুল ব্যাখ্যা হতে পারে, সেটা হলো একটা চ্যালেঞ্জ। যদি হয় তাহলে এটার যথাযথ প্রয়োগ, এটা হলো আমাদের একটা চ্যালেঞ্জ। ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ অনেক ক্ষেত্রে এই আইনের ভয়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, সেটা হলো এটার একটা চ্যালেঞ্জ। এনফোর্সমেন্ট ইস্যুস, চ্যালেঞ্জেস ইফেক্টিভ এনফোর্স টু অ্যাক্ট ইনক্লুডিং ল্যাক অফ রিসোর্স এবং এক্সপার্টিস, অর্থাৎ আমাদের সুশিক্ষিত রিসোর্স এবং এক্সপার্টিজের ক্ষেত্রে আমাদের এই লটা এনফোর্স করার ক্ষেত্রে মিস ইউজ হতে পারে। যদি মিস ইউজ হয় তাহলে এটা যথাযথ প্রয়োগ হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এটাকে ওভারকাম করতে হলে আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আমরা যদি সঠিকভাবে এগুলোকে জানি তাহলে এই চ্যালেঞ্জ গুলোকে আমরা অতিক্রম করতে পারি। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ছিল আইসিটি অ্যাক্ট। এখন হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের উপর আমরা একটু দেখি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিল্ডস on the ICT Act and provides a more robust legal framework for cyber security, including aspect of data protection and privacy. ওই ICT অ্যাক্টারই একটা এনহান্স ভার্সন। আমরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের 18 সালে এটা পাবলিশড হয় এবং ইমপ্লিমেন্ট হয়। বাট 13 সালে এসে এটা এই ডিজিটাল সিকিউরিটি একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সরি এই 23 সালে এসে, অর্থাৎ গত বছর। তো ওখানে এই একটাকেই কিছু আপডেট করে আসে। তাহলে প্রথমে আমরা এটা একটু দেখি যে এখানে কি কি ছিল, আর পরবর্তীতে ওইটা দেখে আমরা দুটার মধ্যে একটু কম্পারিজন করি। এটার প্রভিশন গুলো, পানিশ এনি ব্রিজ অফ ডাটা সিকিউরিটি আনঅথরাইজড অ্যাক্সেস। কেউ যদি আনঅথরাইজ অ্যাক্সেস করে, ডাটা সিকিউরিটি ব্রিজ করে আর হ্যাক করে তাহলে সেটা হলো পানিশেবল। তারপরে প্রহিবিটস দ্য ডিসেমিনেশন অফ পার্সোনাল ইনফরমেশন উইদাউট, কারো অনুমতি ছাড়া তার পার্সোনাল ডাটা প্রকাশ করা বা পাবলিশ করা অপরাধ। যেমন আমরা ফেসবুকে একজনের সাথে ছবি তুলে অ্যাটাচ করে দিয়ে দিলাম, ওই ব্যক্তি যদি এই তার ছবি কেন আরেকজনের ফেসবুকে দিয়ে দেওয়া হলো এটা যদি কমপ্লেন করে তাহলে এটা একটা অপরাধ হিসাবে হবে। এটা একটা কথার কথা বললাম যে ছবি শুধু ছবি না, অন্য কিছু হতে পারে। তো এগুলো পাবলিশের ক্ষেত্রে আমাদের যাতে অন্য কোনো পার্সোনালের, অর্থাৎ যে পাবলিশ করবে, নিয়ম কানুন বা আইন কানুন গুলো বলা আছে যে এইভাবে এই আইনগুলো অ্যাক্ট করলে আমাদের পার্সোনাল ডাটা ব্রিজ হবে না, এবং কেউ সাইবার থ্রেট যদি দেয় তাহলে সেটার এগেনস্ট আমরা ব্যবস্থা নিতে পারবো। আচ্ছা, এখন হলো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পারপাস অফ দ্য অ্যাক্ট, অর্থাৎ কি জন্য এই অ্যাক্টটা করা হয়েছিল। টু অ্যাড্রেস সাইবার সিকিউরিটি থ্রেট অ্যান্ড এনশিওর ডিজিটাল সেফটি, ডিজিটাল সেফটি এনশিওর করা এবং সাইবার থ্রেটকে অ্যাড্রেস করার জন্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা করা হয়েছিল। টু প্রোভাইড এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর ডিজিটাল ট্রানজাকশন অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিটিস, এই একটা ফ্রেমওয়ার্ক, সেটা কি ডিজিটাল ট্রানজাকশন অনলাইন অ্যাক্টিভিটিস এর জন্য এটা একটা ডিজিটাল ফ্রেমওয়ার্ক। এটা হলো 8 অক্টোবর 18 সালে এটা পাবলিশড হয়। এটার উদ্দেশ্য কি ছিল? সাইবার ক্রাইম প্রিভেনশন, অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং সাইবার ক্রাইমের এগেনস্টে কমব্যাট করা এটার উদ্দেশ্য ছিল। প্রোটেক্ট অফ ডিজিটাল ইনফরমেশন, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ডাটা প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য এটা করা হয়েছিল। রেগুলেশন অফ ডিজিটাল কন্টেন্ট, মনিটর অ্যান্ড কন্ট্রোল অনলাইন কন্টেন্ট টু প্রিভেন্ট মিস ইউজ, অর্থাৎ যাতে মিস ইউজ না হয় সেটা মনিটরিং এবং কন্ট্রোলিং এর জন্য একটা করা হয়েছিল। সাপোর্ট ফর ল এনফোর্সমেন্ট, ইকুইপড ল এনফোর্সমেন্ট এজেন্সি উইথ টুলস টু ট্যাকেল ডিজিটাল ক্রাইম, অর্থাৎ ডিজিটাল ক্রাইম যাতে না ঘটে সেই জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সিকে এম্পাওয়ার করা আইনের মাধ্যমে। কি প্রভিশন কি? এটার হলো সেকশন 21-এ বলা আছে যে পানিশমেন্ট ফর প্রোপাগান্ডা এগেনস্ট লিবারেশন ওয়ার, স্পিরিট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম। যদি আমার লিবারেশন ওয়ার, স্পিরিট অফ লিবারেশন ওয়ার এবং ন্যাশনাল অ্যান্থেমের এগেনস্টে যদি কোনো প্রোপাগান্ডা হয় সেটা পানিশেবল।
তারপর সেকশন 25 বলা আছে পেনাল্টি ফর পাবলিশিং অর ব্রডকাস্টিং অফেন্সিভ ফলস অর থ্রেটেনিং ইনফরমেশন ইন ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্মে অফেন্সিভ মিথ্যা তথ্য প্রকাশ করা যাবে না। পানিশমেন্ট অ্যান্ড হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট থ্রু ডিজিটাল মিডিয়া। এই ডিজিটাল মিডিয়ায় যদি রিলিজিয়াস সেন্টিমেন্টের এগেনস্টে কোনো কিছু করা হয় তাহলে সেটাও পানিশেবল। মানহানিকর অর্থাৎ ডিফেমেশন ইন ডিজিটাল ফর্ম ইজ পানিশেবল আন্ডার দিস সেকশন। মানহানিকর কোনো কিছু করা যাবে না ডিজিটাল মিডিয়ায়, তাহলে সেটাও আমাদের পানিশেবল। পেনাল্টি এটা হলো বিভিন্ন ক্লোজ গুলা, যেমন সেকশন 21, 25, 28, 29 পর্যন্ত। 31টায় বলা হচ্ছে পেনাল্টি ফর ডিটোরিয়েশন ল অ্যান্ড অর্ডার এফেক্টিং কমিউনাল হারমোনি আর ক্রিয়েটিং ডিসকনসেন্ট বাই ডিজিটাল মিনস। অর্থাৎ কনসেন্ট ছাড়া কারো কোনো ডাটা কোনোভাবে মিসইউজ করা যাবে না। ল এনফোর্সমেন্ট পাওয়ার্স, সার্চ অ্যান্ড অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। এটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে, যেটা 18তে ছিল সেটার ক্ষেত্রে। অথরিটিস ক্যান অ্যারেস্ট ইন্ডিভিজুয়াল অ্যান্ড সার্চ প্রিমিসেস উইদাউট ওয়ারেন্ট ইন কেস অফ সাসপেক্টেড ডিজিটাল ক্রাইমস। এটা ল এনফোর্সমেন্ট অথরিটিস এই করতে পারবে, সার্চ করতে পারবে এবং অ্যারেস্ট করতে পারবে এই অ্যাক্টের আন্ডারে। আচ্ছা, এটা একটু বলে নেই যে এটা হলো পরবর্তীতে গত বছরে এটা একটু আপডেট হয়েছে, আমি আপডেটগুলো পরে দেখাবো। ডিজিটাল ফরেন্সিক ল্যাব, এস্টাবলিশ এ ডিজিটাল ফরেন্সিক ল্যাব অ্যান্ড এইড ইন দ্য ইনভেস্টিগেশন অফ সাইবার ক্রাইম। এই মানে আসলে ঘটনাটা ঘটছে কিনা, সাপোজ ল এনফোর্সমেন্ট কমিটি এটা সার্চ করলো, করে এই ডিজিটাল মিডিয়াগুলা ইয়ে করে নিয়ে গেল, সিজ করে নিয়ে গেল, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল এগুলো নিয়ে গেল। তো এগুলোর ভিতরে যে তথ্য আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিজিটাল ফরেন্সিক ল্যাব থাকলে এটা সুবিধা হয়, মানে সঠিকভাবে তথ্যগুলো বের করা যায়। মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্স, এনহান্স ক্যাপাবিলিটিস ফর মনিটরিং অনলাইন অ্যাক্টিভিটিস টু প্রিভেন্ট অ্যান্ড ডিটেক্ট ক্রাইম। মনিটরিং করা এবং এটাকে এটা সার্ভেইলেন্সের মাধ্যমে মানে মধ্যে নিয়ে আসা। এই ল এনফোর্সমেন্ট এজেন্সিস এই আইনের মাধ্যমে এই কাজগুলো করতে পারে। Cybercrime definition and penalties. Cyber terrorism, defined as using digital platform to terrorize the state or its people with severe penalties including life punishment, যাবজ্জীবনের কারাদণ্ড হতে পারে। Unauthorized access to information. Unauthorized access to sensitive digital information is punishable by up to 14 years in prison. অর্থাৎ যদি আনঅথরাইজ অ্যাক্সেস কেউ করে কারো ডাটার বা ইনফরমেশনে, তাহলে তাকে 14 বছর পর্যন্ত জেল দিতে পারে। ডাটা থেফট, স্টিলিং অ্যান্ড লিকিং ডিজিটাল ডাটা উইদাউট কনসেন্ট ইজ কনসিডার এ সিরিয়াস অফেন্স উইদাউট stringent penalties. এটার বিজনেসের উপরে কি ইম্প্যাক্ট পড়ে? কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, বিজনেস মাস্ট এনশিওর ডিজিটাল সিকিউরিটি কমপ্লায়েন্স টু অ্যাভয়েড পেনাল্টিস। অর্থাৎ আমরা যারা অনলাইনে বিজনেস করব তারা এই রুলের ভায়োলেশন করতে পারবে না, যদি ভায়োলেশন করে তাহলে তাদের ক্ষেত্রে এই পেনাল্টি হবে। এখানে পেনাল্টি বলতে আমার ওই অর্থদণ্ড, কারাদণ্ড এবং বোধ হতে পারে। ডাটা প্রোটেকশন অব্লিগেশন, কোম্পানিজ আর রিকোয়ার্ড টু প্রোটেক্ট কাস্টমার ডাটা and report to any breaches. যদি কাস্টমার ডাটা প্রোটেকশন করতে হবে, যদি কোনো কারণে এটা ব্রিজ হয় তাহলে এটা অথরিটিকে জানাইতে হবে। কন্টেন্ট মনিটরিং, বিজনেস মাস্ট মনিটর কন্ট্রোল কন্টেন্ট দে পাবলিশ অনলাইন, ইনশিওর ইট ডাজ নট ভায়োলেট দ্য অ্যাক্ট। অর্থাৎ আমরা অনলাইনে যেসব কন্টেন্ট পাবলিশ করব সেগুলো অবশ্যই এই লর ভায়োলেশন করতে পারবে। এই জন্য এগুলোকে মনিটরিং করতে হবে এবং আমাদের কন্ট্রোলে রাখতে হবে। ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালের উপরে কি ধরনের ইম্প্যাক্ট করে? ডিজিটাল রাইট রেসপন্সিবিলিটিস, ইন্ডিভিজুয়াল হ্যাভ লিগ্যাল প্রোটেকশন এগেইনস্ট সাইবার ক্রাইম বাট
also have the responsibility not to misuse digital প্ল্যাটফর্ম। মানে আমাদের এই আইনের মাধ্যমে আমরা সাইবার ক্রাইম থেকে প্রোটেক্টেড হব, অর্থাৎ যদি কেউ সাইবার ক্রাইম করে তাহলে তাকে পানিশমেন্টের জন্য আমরা এই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। কিন্তু আমাদের নিজেদেরও খেয়াল রাখতে হবে যে আমরাও যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে এই এই মানে এই ডাটাগুলো মিস ইউজ না করি, অর্থাৎ আমরা যাতে রেসপন্সিবল হই। ফ্রিডম অফ এক্সপ্রেশন, দ্য অ্যাক্ট হ্যাজ রেইজড concern about restriction of freedom of speech and expression in digital space। এটা অনেক সময় মানে বলা হয়ে থাকে যে আমাদের এই স্বাধীনতা কেড়ে নিছে এই ইয়াটা। এখন তো এটা নাই, এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা যখন ছিল তখন এটার উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরে নিয়ে গিয়ে কাউকে বিনা বিচারে ইয়া দিতে পারতো আর কি, জেলে দিতে পারতো। এটা হলো ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে বাধা ছিল, এটা মনে করা হতো। ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিগাল রিকোর্স, ভিকটিম অফ সাইবার ক্রাইম ক্যান ফাইল কমপ্লেন অ্যান্ড সিক জাস্টিস থ্রু দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট। অর্থাৎ যারা সাইবার ভিকটিম তারা এই আইনের আওতায়, যারা সাইবার ক্রিমিনাল আছে তাদেরকে এই আইনের আওতায় নিয়ে এসে পানিশমেন্ট দিতে পারে। Criticism and controversies, broad and vague provision. Critics argue that certain provisions are too broad and can be misused, stifle dissent। অর্থাৎ এই আইনটা এত করা ছিল যে কিছু কিছু ক্ষেত্রে এর প্রভিশন এত বড় ছিল বা এত করা ছিল যেটার ক্ষেত্রে আমাদের মিস ইউজের সম্ভাবনা ছিল, এবং মানে এটাকে মিস ইউজ করে পানিশমেন্ট দেওয়ার সম্ভাবনা ছিল। ইম্প্যাক্ট অন জার্নালিজম, কনসার্ন অ্যাবাউট দ্য অ্যাক্ট বিং ইউজ টু সাপ্রেস ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যান্ড ফ্রিডম অফ প্রেস। এটা প্রেসের স্বাধীনতাকে হ্যাম্পার করত। কিভাবে, যদি একজন জার্নালিস্ট ইনভেস্টিগেশন করে সেটাকে পাবলিশ করতে পারতো না, করলে কি করতে পারতো, ল এনফোর্সমেন্ট এজেন্সি এটার এগেনস্টে ব্যবস্থা নিতে পারতো, অর্থাৎ এটার এগেনস্টে তাদেরকে ধরে নিয়ে দিয়ে জেলে দিতে পারতো। তো এই জন্য এই জার্নালিজমের উপর একটা ইম্প্যাক্ট। হিউম্যান রাইট কনসার্ন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন হ্যাভ এক্সপ্রেসড কনসার্ন ওভার পটেনশিয়াল অ্যাবিউজ আন্ডার দিস। এটা হলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে যে এটা পটেনশিয়াল, এই অ্যাক্টের আন্ডারে পটেনশিয়াল অ্যাবিউজের সম্ভাবনা থেকে। আচ্ছা, ওই পুরাতন যেটা এই এতক্ষণ যেটা দেখলাম 18 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, আর গত বছরে এটাকে আপডেট করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। এখন আমরা দেখব সাইবার সিকিউরিটি অ্যাক্ট। সাইবার সিকিউরিটি অ্যাক্টে ওইখানে যে জিনিসগুলো ছিল চরম, অর্থাৎ কোনো ইনভেস্টিগেশন ছাড়াই কাউকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরায় রাখতে পারতো সাইবার সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে, এইগুলাতে এখানে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, অর্থাৎ ওই জিনিসটাকে সহজ করা হয়েছে। আমি একটু দেখি এর ভিতরে কি কি আছে, এটা দেখলে আমরা দুটার মধ্যে কম্পেয়ার করে আমি কিছু রুল দেখাবো, অর্থাৎ একদম ডাইরেক্ট যে একটা আছে একটার কয়েকটা পাতা দেখাবো। Their purpose is to establish legal framework for protecting cyberspace in Bangladesh, to prevent cyber crimes, to ensure the security of digital infrastructure. মোটামুটি সব একই উদ্দেশ্য, বাট ওই আইনটারই একটু অ্যামেন্ডমেন্ট হয়েছে। ইনঅ্যাক্ট ডেট এটা হলো 2023 সালে হয়েছে, রিপ্লেস আপডেট প্রিভিয়াস সাইবার সিকিউরিটি লজ। আগের যে সাইবার সিকিউরিটি লজ এগুলো ছিল সেগুলো আপডেট করে 2023 সালে এটা পাবলিশ হয়। এটার উদ্দেশ্য কি ছিল, স্ট্রেনথেনিং ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে স্ট্রেনথেন করার এটার উদ্দেশ্য ছিল। প্রোটেক্ট দ্য কান্ট্রিজ ক্রিটিক্যাল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফ্রম সাইবার থ্রেট, কান্ট্রির যেসব ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলোকে রক্ষা করা এটার উদ্দেশ্য। প্রোটেক্টিং পার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশনাল ডাটা, এনশিওর দ্য কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। যে সিআইএ আমরা যেটা প্রথম ক্লাসে বললাম এটা মেইনটেইন করাই এটার উদ্দেশ্য ছিল। কমব্যাটিং সাইবার ক্রাইম, অর্থাৎ অপরাধীর বিরুদ্ধে কমব্যাট করাই হলো এটার আরেকটা উদ্দেশ্য। স্টাবলিং ক্লিয়ার লিগাল মেজার্স টু প্রিভেন্ট অ্যান্ড
পানিশ সাইবার ক্রাইম। ওই যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে আমাদের ইগুলো ছিল, সমস্যাগুলো ছিল, এটাতে এসে উত্তরণের কিছু চেষ্টা চালানো হয়। কতদূর হয়েছে সেটা আমরা কিছু জিনিস দেখব। রেগুলেটিং ডিজিটাল স্পেস, মনিটরিং অ্যান্ড রেগুলেটিং অ্যাক্টিভিটিস ইন দ্য ডিজিটাল লফুল কন্ডাক্ট, অর্থাৎ এটা মনিটরিং করার ব্যবস্থা আছে। আচ্ছা, এটার প্রভিশন কি? সাইবার ক্রাইম ডেফিনেশন। সাইবার ক্রাইম কোনগুলা? ডিটেল ডেফিনেশন অফ ভেরিয়াস সাইবার ক্রাইম ইনক্লুডিং, মানে এই জিনিসগুলো হলো সাইবার ক্রাইম। সেটা হলো হ্যাকিং, ফিশিং, তারপরে আইডেন্টি থ্রেট আর মোর, মানে আদার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। তো এই আগের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো বলে আসছি, যে হ্যাকিং কি, ফিশিং কি, আইডেন্টিটি থ্রেফট কি। ডাটা প্রোটেকশন রিকোয়ারমেন্ট, obligation for organization to protect personal data, sensitive data. পেনাল্টি কি হবে? ফাইন হতে পারে, ইমপ্রিজনমেন্ট হতে পারে অর্থাৎ অর্থদণ্ড, আর আরেকটা হলো কারাদণ্ড। আদার পেনাল্টিজ ফর ব্রিচেস অফ সাইবার সিকিউরিটি মেজার্স, এর বাইরেও আরো শাস্তি হতে পারে। গভর্নমেন্টাল পাওয়ার, এম্পাওয়ার দ্য গভর্নমেন্ট এজেন্সিস টু মনিটর, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউট সাইবার ক্রাইমস। যারা সাইবার অপরাধী তাদের মনিটর করা, তাদের ইনভেস্টিগেশন করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে এম্পাওয়ার করে এই আইন। ল এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং, সাইবার সিকিউরিটি এজেন্সি এস্টাবলিশমেন্ট, create a national cyber security agency responsible for oversight and enforcement. Real-time monitoring, implementation of systems in real-time monitoring for cyber threat and attack. Incident response protocol, guidelines to how organization must respond to cyber security incident. Data protection and privacy. Personal data protection, it has a legal requirement for the protection of personal data, including consent, data minimization, and transparency. Maintain cross-border data transfer, regulations on the transfer of data across border, ensuring protection even when data leaves Bangladesh. অনেকগুলো ক্ষেত্রে আমাদের ক্রস বর্ডার থাকে, ডাটা ট্রান্সফার থাকে। আমরা যেমন এই যে এখন যে মিডিয়াগুলো ইউজ করতেছি, অর্থাৎ আমরা যে অ্যান্ড্রয়েড ইউজ করি, আমরা iOS ইউজ করি, আমরা উইন্ডোজ ইউজ করি, আমরা এই যে আরো যে অপারেটিং সিস্টেম আছে লিনাক্স, এগুলো ইউজ করি। তো এই জিনিসগুলা যখন আমরা ইউজ করি তখন স্বভাবতই এর মাধ্যমে আমাদের ডাটাগুলো আমাদের দেশের বাইরে চলে যেতে পারে। এগুলো যে আমরা এখানেই যদি স্ট্যান্ড অ্যালোন না হয়, অর্থাৎ আমাদের যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে, তাহলে এই সলিউশনগুলোর মাধ্যমে আমাদের এইসব দেশে, মানে যে দেশের প্রোডাক্ট অরিজিনাল ম্যানুফ্যাকচারার দ্বারা, তাদের কাছে আমাদের ডাটা চলে যেতে পারে। ক্রস বর্ডারের ক্ষেত্রে এটা কি রকম হবে সেটা একটা নিয়মের ভিতরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমরা পরে এটা আমাদের লোকালটা এখনো হয়নি, হবে। আমরা যে ফরেন যেটা আছে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এবং এই এশিয়ান যে ডাটা প্রোটেকশনের যে রুলগুলো আছে সেগুলো আমরা দেখবো, এবং আমাদের রুল যেগুলো হবে সেগুলো এগুলোর কাছাকাছি একটা কিছু হবে, এর বাইরে তেমন কিছু থাকবে না। ডাটা ব্রিচ নোটিফিকেশন, ম্যান্ডেটরি রিপোর্টিং ফর ডাটা ব্রিচ টু অথরিটিস অ্যান্ড এফেক্ট ইন্ডিভিজুয়ালস। ইম্প্যাক্ট অন বিজনেস, যেহেতু আমরা অনলাইন বিজনেস নিয়ে কথাবার্তা বলতেছি, আমাদের বিজনেস ইম্প্যাক্টটা দেখি। তাহলে কি আছে? কমপ্লায়েন্স অব্লিগেশন, অর্থাৎ আমাদের অনলাইন বিজনেস করতে হলে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট কমপ্লাই করতে হবে। বিজনেস মাস্ট অ্যাডহেয়ার টু স্ট্রিক্ট সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলারলি আপডেট দেয়ার সিস্টেম। এই অনুযায়ী তাদের সিস্টেম আপডেট করতে, এবং তারা মেনটেন করতেছে কিনা সেটা তাদের অডিট এবং সার্টিফিকেশন করাতে হবে। ম্যান্ডেটরি cyber security audit and certification for business, especially those handling sensitive data. এটা মিশন ক্রিটিক্যাল ডাটা যদি থাকে আর সেন্সিটিভ ডাটা যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই এইসব সার্টিফিকেশন নিতে হবে। লায়াবিলিটিস এন্ড পেনাল্টি, বিজনেসেস ফেস সিগনিফিক্যান্ট পেনাল্টিস ফর ফেইলিং টু প্রোটেক্ট ডাটা কমপ্লাই উইথ দিস।
অ্যাক্ট, যদি এই অ্যাক্ট মেনটেন করতে কেউ ফেল করে তাহলে তার বিরুদ্ধে সিগনিফিকেন্ট পেনাল্টি হতে পারে। ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল, ডিজিটাল রাইট প্রোটেকশন, লিগাল প্রোটেকশন ফর ইন্ডিভিজুয়াল এগেনস্ট সাইবার ক্রাইমস ইনক্লুডিং আইডেন্টিটি থেফট এন্ড ডাটা ব্রিচ। এটা ইন্ডিভিজুয়ালের যাতে ডাটা ব্রিজ না হয় আর আইডেন্টিটি থেফট না হয় সেটা। আর এই জিনিসগুলা মেনটেন করার জন্য আমাদের অ্যাওয়ারনেস এবং এডুকেশন, ইনিশিয়েট টু এডুকেট দ্য পাবলিক অ্যান্ড সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস। তাহলে সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসের উপরে আমাদের জানতে হবে এবং শিখতে হবে। লিগাল রিকোর্স, ইন্ডিভিজুয়াল হ্যাভ দ্য রাইট টু সিক লিগাল রিকোর্স ইফ দেয়ার ডিজিটাল রাইট আর ভায়োলেটেড। যদি ভায়োলেশন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা এই আইনের আওতায় লিগাল ব্যবস্থা নিতে পারবে, আইনগত ব্যবস্থা নিতে পারবে। অ্যালাইনমেন্ট, compliance with global standard, how the Cyber Security Act aligned with the International Cyber Security Framework Standard, GDPR আর NIST। GDPR-টা হলো ইউরোপিয়ান ইউনিয়নের আর NIST-টা হলো আমেরিকান একটা স্ট্যান্ডার্ড। এই দুটো আমি পরে বলতেছি। ক্রস বর্ডার কোঅপারেশন, প্রভিশন ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন কমব্যাটিং সাইবার ক্রাইম অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন। যদি এমন হয় যে সাইবার ক্রাইমটা এক দেশে হলে আরেক দেশে এটার উপরে ইফেক্ট পড়ে তাহলে সেটার ক্ষেত্রে ক্রস বর্ডার কোঅপারেশনটা কিরকম হবে এবং এইটার ক্ষেত্রে কিভাবে কি ব্যবস্থা নেওয়া হবে সেই কথাগুলো এই যে আমাদের জিডিপিআর এ বা যে সিসিপিএ আছে, এরকম এশিয়ান একটা আছে, এগুলোতে বলা আছে। ক্রিটিসিজম আর কনসার্ন, আসলে এই ম্যানমেড কোনো কিছুই অ্যাবসলিউট হয় না, এই জন্য এগুলো প্রত্যেকটা অ্যাক্টের কিছু না কিছু লিমিটেশন থাকে। হলো পটেনশিয়াল ওভার রিস্ক, কনসার্ন অ্যাবাউট গভর্নমেন্ট ওভার রিস্ক অ্যান্ড সার্ভেলেন্স আন্ডার দ্য গাইড সাইবার সিকিউরিটি। এটা যে পরিমাণ আমরা করব, অর্থাৎ যে পরিমাণ সাইবার সিকিউরিটি ব্রিজ হবে তার থেকে বেশি পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটাতে। আর ইম্প্যাক্ট অন ফ্রিডম অফ স্পিচ, যে বাক স্বাধীনতার হ্যাম্পার হতে পারে এটার ক্ষেত্রে। ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, পটেনশিয়াল চ্যালেঞ্জেস ইন এনফোর্সিং দ্য অ্যাক্ট অ্যান্ড এনশিওর কমপ্লায়েন্স অ্যাক্রস ডাইভার্স সেক্টরস। অর্থাৎ আমাদের যদি হেলথ কেয়ার সিস্টেম থাকে, ফিনান্সিয়াল সিস্টেম থাকে, এরকম অন্যান্য বিভিন্ন সিস্টেম থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সির সিস্টেম থাকতে পারে, রাষ্ট্র তার নিজস্ব একটা সিস্টেম থাকতে পারে। তো বিভিন্ন যে সেক্টর আছে বা সিস্টেম আছে সেই সেক্টরগুলোর ক্ষেত্রে এই একটা একইভাবে না হয়ে বিভিন্নভাবে যদি হয় তাহলে এটা একটা সমস্যা বা লিমিটেশন। অর্থাৎ হেলথ কেয়ার সেক্টরে যেটাকে যেভাবে বুঝতেছে বা করতেছে, ফিনান্সিয়াল সেক্টরে দেখা যাচ্ছে যে এটার ইমপ্লিকেশনটা ঠিক ওইভাবে হচ্ছে না। সেই ক্ষেত্রে এটা কিছু ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ কাজ করে। তো এগুলো কে যদি আমরা করতে চাই, এগুলো থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই তাহলে এটা সম্পর্কে জানতে হবে এবং ভালোভাবে ক্লিয়ার মানে আমাদের নলেজ অ্যাকোয়ার করতে হবে। এখন হলো এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটার হলো 21 নম্বর ক্লোজটা আমি দেখাচ্ছি। যেহেতু এটা অনেক বড় সবগুলো দেখাতে পারবো না, কয়েকটা ইম্পর্টেন্ট দেখাবো। এখানে বলা আছে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণার দ্বন্দ্ব। এই অপরাধটা কি? 1 নাম্বার ক্লোজে অপরাধটার কথা বলা আছে। যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা চালান বা প্রচারণা চালান বা উহাতে মদত প্রদান করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। অর্থাৎ এই কাজগুলা করলে এটাকে আমরা অপরাধ বলে ডিফাইন করতেছি এই ধারাটাতে, 21 নম্বর ধারার 1 নম্বরে। আর 2 নাম্বারটা যেটা আছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1
অর্থাৎ আমার এখানে যে উপধারা 1 আছে এর অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তিনি 7 বছর কারাদণ্ডে বা 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। প্রথম অংশটা হলো অপরাধ আর দ্বিতীয় অংশটা হলো সে অপরাধের শাস্তি। 28 নম্বর ক্লজ। 28 নম্বর ক্লজটা আছে যে ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এমন কোনো তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করিবার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান যা ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। তাহলে এই 1 নম্বর অংশটা হলো অপরাধ। কি অপরাধ? যে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে যদি ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে অথবা উস্কানি প্রদানের অভিপ্রায় ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ করে বা প্রচার করে যা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপরে আঘাত করে, তাহলে এইসব কাজ করলে কি হবে? সেটা একটা অপরাধ হবে। এবং এই অপরাধ করলে দেখেন 2 নম্বর ক্লোজে যে উপধারায় আছে সেটা হলো যদি কোনো ব্যক্তি উপধারা 1 অর্থাৎ উপরের এই কাজগুলা করে এর অধীনে কোনো অপরাধ সংগঠিত করেন, তাহলে তিনি অনধিক 2 বছরের কারাদণ্ডে বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হন। এরপর হল 29 নম্বর সেকশনটা। 29 নম্বর সেকশনে হলো মানহানিকর তথ্য প্রচার ইত্যাদি যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে বর্ণিত মানহানিকর তথ্য প্রচার করেন তজ্জন্য তিনি অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর 30 নম্বর ক্লজটা কি আছে? আইনানুগ কর্তৃক বহির্ভূত ট্রানজেকশনের অপরাধ বা দণ্ড। যদি কোনো ব্যক্তি, পরের পেজে আছে ক নাম্বারটা হলো কোনো ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হইতে কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করিয়া আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ট্রানজেকশন করে, এটা হলো ক নাম্বারটা। বা সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় জারিকৃত কোনো ট্রানজেকশনকে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও ট্রানজেকশন করে, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। তাহলে এটা হলো অপরাধ হবে কিসের ক্ষেত্রে? এটা হলো ট্রানজেকশনের ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তি ক এবং খ এই দুটা কাজ করে তাহলে নিচের 2 নাম্বারটা কি আছে? যদি কোনো ব্যক্তি উপধারা 1 অর্থাৎ উপরের 1-এর ক খ উল্লেখিত অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আচ্ছা, এটার ব্যাখ্যা হলো যে এই ধারা উদ্দেশ্য পূরণকল্পে ট্রানজেকশন অর্থ কোনো ব্যক্তি কর্তৃক তাহার তহবিল স্থানান্তরের জন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অথবা ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো সুনির্দিষ্ট হিসাব নম্বরে অর্থ জমা প্রদান বা উত্তোলন করিবার জন্য প্রদত্ত নির্দেশনা, আদেশ বা কর্তৃত্বপূর্ণ আইনানুগ আর্থিক লেনদেন বা কোনো ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তর করে। এরপরে হলো 31 নম্বর। 31 নম্বরটা হলো আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ইত্যাদি অপরাধ ও দণ্ড। 1 নম্বরটা হলো অপরাধ। অপরাধটা কি আমরা দেখি? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন বা করান যাহা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন শৃঙ্খলা অবনতি ঘটায় বা ঘটিবার উপক্রম হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি অনুরূপ কার্য হবে একটি অপরাধ। এই কাজগুলা করলে অপরাধ হবে। এখন এইরকম অপরাধ করলে যদি কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে কোনো অপরাধ সংগঠিত করে তাহলে তিনি অনধিক 5 বছরের কারাদণ্ডে বা অনধিক
25 লক্ষ টাকার দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এরপরে 32 নম্বরটা আছে সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধ ও দণ্ড। যদি কোনো ব্যক্তি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এর আওতাভুক্ত কোনো অপরাধ, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে সংগঠন করেন বা করিতে সহায়তা করেন, তাহা হইলে তিনি অনধিক 7 বছরের কারাদণ্ডে বা অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পরের 33 নম্বরটা হলো হ্যাকিং সংক্রান্ত অপরাধ, দ্বন্দ্ব। যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনধিক 14 বছর কারাদণ্ডে বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। এখন এই ধারায় হ্যাকিং অর্থ কি? হ্যাকিং অর্থ হলো কম্পিউটার তথ্য ভাণ্ডারে কোনো তথ্য বিন্যাস বাতিল, পরিবর্তন বা উহার মূল বা উপযোগিতা হ্রাসকরণে বা অন্য কোনোভাবে ক্ষতি সাধন। আর আরেকটা হলো নিজ মালিকানা বা দখলবিহীন কোনো কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশের মাধ্যমে উহার ক্ষতি সাধন। এগুলো হলো হ্যাকিং কে ডিফাইন করছে এই দুটো ইয়েতে। এরপর 42 নাম্বারটা হলো পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার। যদি কোনো পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো স্থানে এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হইয়াছে বা হইতেছে বা হইবার সম্ভাবনা রইয়াছে বা সাক্ষ্য প্রমাণাদি হারানো, নষ্ট, পরিবর্তন বা অন্য কোনো উপায়ে দুষ্প্রাপ্য হইবার বা করিবার সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে তিনি অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া নিম্ন বর্ণিত কার্য সম্পাদন করিতে পারিবেন। কি কি করতে পারবেন? কটা হলো উক্ত স্থানে প্রবেশ করিয়া তল্লাশি এবং প্রবেশে বাধাপ্রাপ্ত হইলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এরপরে হলো উক্ত স্থানে তল্লাশি কালে প্রাপ্ত অপরাধ সংগঠনে ব্যবহৃত কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য উপাত্ত বা অন্য সরঞ্জামাদি এবং অপরাধ প্রমাণে সহায়ক কোনো দলিল জব্দ করা। হলো উক্ত স্থানে উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি। উক্ত স্থানে উপস্থিত কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধ করিয়াছে বা করিতেছে বলিয়া সন্দেহ হইলে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার। উপরের এগুলো হলো অপরাধ। এই অপরাধের অধীনে তল্লাশি সম্পন্ন করিবার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনা রিপোর্ট ট্রাইব্যুনালের নিকট দাখিল করিবে। এগুলা হলো আমাদের হলো সাইবার সিকিউরিটি অ্যাক্টের রুল। আর এখানে পুলিশকে যে এম্পাওয়ার করা হয়েছে, এটা আগের ইয়েতে এটা ছিল না। আগের ইয়েতে ছিল যেটা যে পুলিশ ধরে নিয়ে যে কোর্টে দেবে, কোর্টে দিলে কোর্ট তাকে নন বেলেবল পানিশমেন্ট, জেল দিয়ে দিতে পারবে। কিন্তু এইটাতে ওইটা নাই, কিন্তু এখানে যেটা করছে সেটা হলো পুলিশকে বেশি এম্পাওয়ার করছে এবং তাদেরকে এই ক্ষমতাগুলো দিচ্ছে। ওইটাকে অ্যামেন্ডমেন্ট করে এটা করা হয়েছে। এরপরে প্রথমে যে জিনিসগুলো দেখাইছিলাম তার মধ্যে একটা ছিল হলো বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এদের একটা গাইডলাইন আছে, ইজ রেগুলেটরি অথরিটি রেসপন্সিবল ওভারসিং টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং এন্ড রিলেটেড সার্ভিস ইন বাংলাদেশ। তাদের জুরিডিকশন হলো এই যে টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং এন্ড রিলেটেড সার্ভিস। এটা হলো 2001 সালে বিটিএ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001 হিসেবে এটা আসে। এটার উদ্দেশ্য হলো টু এনশিওর অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি টেলিকমিউনিকেশন সার্ভিস, প্রমোট fair competition and protection consumer right. এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল রেগুলেশন এন্ড সুপারভিশন, রেগুলেট এন্ড সুপারভাইজ টেলিকমিউনিকেশন সার্ভিস ইন বাংলাদেশ, লাইসেন্সিং, ইস্যু লাইসেন্স টু টেলিকমিউনিকেশন অপারেটর এন্ড সার্ভিস প্রোভাইডার, এদেরকে লাইসেন্স ইস্যু করা, ম্যানেজ এন্ড অ্যালোকেশন রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম টু এনশিওর এফিসিয়েন্ট ইউজ, অপারেটরদের এই যে
স্পেকট্রাম রেডিও ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করা হলো এদের আরেকটা কাজ। প্রোটেক্ট কনজিউমার রাইট অ্যান্ড এনশিওর কোয়ালিটি অফ সার্ভিস। অপারেটররা আমাদেরকে যে সার্ভিস দেয় সেটার কোয়ালিটি এনশিওর করা এটা আরেকটা কাজ। কি বিটিআরসি গাইডলাইন? বিটিআরসির এই গাইডলাইন কি প্রভিশন গুলা কি? লাইসেন্সিং গাইডলাইন্স, রিকোয়ারমেন্ট and procedure for obtaining licenses to telecom operator, ISP হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এন্ড ব্রডকাস্টিং সার্ভিস, যারা ব্রডকাস্ট করে এদেরকে হলো লাইসেন্স প্রদান করা এদের কাজ। তারপরে স্পেকট্রাম ম্যানেজমেন্ট গাইডলাইন, রুলস ফর অ্যালোকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইউজ অফ রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম তারা অ্যালোকেট করা এবং ম্যানেজ করা এবং কে কিভাবে ইউজ করবে সেটা হলো মনিটর করা হলো এদের কাজ। Interconnection guideline, standard for interconnection between different telecom network to ensure seamless communication, অর্থাৎ এক অপারেটর থেকে আরেক অপারেটরের সঙ্গে কমিউনিকেশন মেনটেন করার অ্যারেঞ্জমেন্টটাও তারাই করে। কোয়ালিটি অফ সার্ভিস গাইডলাইন, মিনিমাম কোয়ালিটি স্ট্যান্ডার্ড দ্যাট টেলিকম অপারেটর মাস্ট অ্যাডহেয়ার টু, ইনক্লুডিং কল কোয়ালিটি, ইন্টারনেট স্পিড অ্যান্ড সার্ভিস অ্যাভেলেবিলিটি। এগুলো মেনটেন করার জন্য গাইডলাইন এটা। কনজিউমার প্রোটেকশন গাইডলাইন, অর্থাৎ আমরা যারা কনজিউমার আছি তাদের জন্য যে গাইডলাইনটা। কনজিউমার রাইটস প্রোটেকশন গাইডলাইন টু প্রোটেক্ট কনজিউমার ফ্রম আনফেয়ার প্র্যাকটিস, এনশিওর ট্রান্সপারেন্সি ইন বিলিং অ্যান্ড সেফগার্ড প্রাইভেসি। তারপরে গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম, procedure for consumer to lodge complaint and seek redressal to issue for related telecom service। যদি টেলিকম সার্ভিস যদি তারা অপারেটররা আমাদেরকে ঠিকভাবে সার্ভিস প্রোভাইড না করে তাহলে সেটার ক্ষেত্রে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদের কাছে কমপ্লেইন করতে পারি। ডাটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি আমাদের আজকে সাবজেক্ট ছিল এটা। রুলস অন হাউ টেলিকম অপারেটর মাস্ট হ্যান্ডেল অ্যান্ড প্রোটেক্ট কনজিউমার ডাটা। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ফর অপারেটর, যারা অপারেটর আছে তারা এই কমপ্লায়েন্স কিভাবে মেনটেন করবে। ম্যান্ডেটরি রিপোর্টিং, টেলিকম অপারেটর মাস্ট রেগুলারলি রিপোর্ট টু বিটিআরসি অন ভেরিয়াস অপারেশনাল ম্যাট্রিক্স ইনক্লুডিং সার্ভিস কোয়ালিটি অ্যান্ড ফিনান্সিয়াল পারফরমেন্স। এগুলোর উপরে তারা রেগুলারলি বিটিআরসি কে রিপোর্ট করে। কমপ্লায়েন্স অডিট, বিটিআরসি কন্ডাক্ট অডিট টু এনশিওর অপারেটরস অ্যাডহেয়ার্স টু রেগুলেটরি রিকোয়ারমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। অপারেটররা এই গাইডলাইনটাকে মেনে চলতেছে কিনা সেটা দেখার জন্য তারা এই অপারেটরদের উপরে অডিট কন্ডাক্ট করতে পারে এবং এটার কমপ্লায়েন্স এনশিওর করাতে পারে। পেনাল্টিস ফর নন কমপ্লায়েন্স, যদি এরা এই গাইডলাইনকে কমপ্লাই না করে অপারেটররা তাহলে সেই ক্ষেত্রে তাদের কি করে? ফাইন, সাসপেনশন অ্যান্ড রিভোকেশন অফ লাইসেন্স ফর ফেইলিং টু মিট বিটিআরসি গাইডলাইনস। বিটিআরসির গাইডলাইন যদি তারা মেনে না চলে তাহলে তারা তাদেরকে ফাইন করতে পারে, তাদের সাসপেন্ড করতে পারে এবং তাদের লাইসেন্সকে রিভোক করতে পারে। স্পেকট্রাম ম্যানেজমেন্ট এন্ড লাইসেন্সিং, স্পেকট্রাম অ্যালোকেশন, প্রসেস অফ actioning and allocating spectrum to telecom operator, কোন অপারেটরে কতটুকু কি স্পেকট্রাম দেবে সেটা তারা মেইনটেইন করে। লাইসেন্স ক্যাটাগরি, ডিফারেন্ট লাইসেন্স ক্যাটাগরি, অর্থাৎ মোবাইল অপারেটর, আইএসপি, ব্রডকাস্ট, এই 3 ক্যাটাগরিতে তারা এই লাইসেন্স দিয়ে থাকে। এন্ড দেয়ার স্পেসিফিক রিকোয়ারমেন্ট, তাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে মোবাইল অপারেটর, আইএসপি এন্ড ব্রডকাস্ট দেরকে অথরিটিকে এরা করে লাইসেন্স দেয়। রিনিউয়াল এন্ড কমপ্লায়েন্স, গাইডলাইন ফর রিনিউইং লাইসেন্সিং এন্ড অনগোয়িং কমপ্লায়েন্স অব্লিগেশন, তারা কমপ্লাই করছে কিনা তাদের গাইডলাইন সেটা দেখবে, সেটা যদি দেখে কমপ্লাই করে থাকে তাহলে তাদেরকে তাদের লাইসেন্স রিনিউ করবে, আর যদি না কমপ্লাই করে তাহলে এটা রিনিউ করবে। ইন্টারনেট এন্ড কন্টেন্ট রেগুলেশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গাইডলাইন্স, rules for licensing ISP and ensuring they provide quality internet service. Content regulation, guidelines for monitoring and regulating digital content, including restriction of illegal and harmful content. এই আইএসপিরা যাতে
এই হার্মফুল এবং ইলিগাল কন্টেন্ট দিতে না পারে, এই জন্য তারা মনিটর করে, এগুলোকে রেস্ট্রিক্ট করে। সোশ্যাল মিডিয়া and OTT সার্ভিস রেগুলেশন ফর ওভার দ্য টপ সার্ভিস লাইক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যান্ড সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। ইউটিউবে বা আমরা যেটা ওই যে নেটফ্লিক্স বা অ্যামাজন এগুলো দেখি, এগুলোকে আমরা যে ওটিটি বলি, ওভার দ্য টপ মিডিয়া এগুলো। অর্থাৎ গতানুগতিক যে স্ট্রিমিং প্রোভাইডার আছে, অর্থাৎ এই আমাদের সোশ্যাল মিডিয়া আর এই যে এর বাইরে যে সার্ভিস প্রোভাইডার গুলো আছে, এগুলোকে আমরা ওটিটি বলতেছি। Impact on telecom operators, compliance cost. The financial and operational impact of adhering to BTRC guideline, অর্থাৎ BTRC গাইডলাইনটাকে আমাদের এই অপারেটরদের কমপ্লাই করতে হবে। Operational efficiency, how BTRC regulation influence and efficiency and competitiveness of telecom operator. তাদের যে কম্পিটিশন থাকে, এক অপারেটরের সঙ্গে আরেক অপারেটরের যে কম্পিটিশন থাকে, সেগুলোকে একটা রেগুলেশনের ভিতরে নিয়ে আসাও এদের একটা কাজ। তারপরে অপারেশনাল এফিসিয়েন্সি আছে কিনা, কোয়ালিটি অফ সার্ভিস আছে কিনা, এগুলো দেখা হলো তাদের কাজ। ইনোভেশন অ্যান্ড গ্রোথ, এনকারেজ or constant to innovation due to regulatory requirement, যেগুলা এর কারণে যাতে এটা মানে লিমিটেশন হিসাবে কাজ না করে সেটা দেখা, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হলো এদের কাজ। এই অ্যাক্টের চ্যালেঞ্জেস আর ক্রিটিসিজম কি? রেগুলেটরি চ্যালেঞ্জ, ইস্যু রিলেটেড টু এনফোর্সমেন্ট দ্য গাইডলাইন অ্যান্ড দ্য ডাইনামিক নেচার অফ টেলিকম সেক্টর, মানে তাদের যে ডাইনামিসিটি আছে ওইটাকে স্লো করে দিতে পারে এই অ্যাক্ট কমপ্লাই করার ফলে। কাস্টমার প্রোটেকশন কনসার্ন, areas where consumer protection would be strengthened, such as privacy and data security. Impact on competition, discuss on whether BTRC regulation adequately foster fair competition in the telecommunication industry. অর্থাৎ তাদের এই যে একটার সঙ্গে আরেকটা টেলিকম অপারেটরের যে কম্পিটিশন, সেটা রেগুলেশন অনুযায়ী হচ্ছে কিনা বা ফেয়ার হচ্ছে কিনা, সেটা এই গাইডলাইনটা এনশিওর করে। ফিউচার ডাইরেকশন, upcoming changes, possible update or changes in BTRC guidelines in response to technological advances. অর্থাৎ আমরা যে টেকনোলজি যখন যেটা ইউজ করি, অর্থাৎ এখন যে টেকনোলজি ইউজ করতেছি, আগামী 1 বছর 2 বছর 5 বছর বা 10 বছর পরে টেকনোলজি সেই লেভেলে থাকবে না, টেকনোলজি অ্যাডভান্স হবে এবং চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য, এই অ্যাড্রেস করতে যাতে পারে এবং সেটার সাথে ম্যাচ করে যাতে হয়, এই জন্য এই গাইডলাইনটাকে আপডেট করা দরকার, এবং সেই অনুযায়ী ম্যাচ করার জন্য এই গাইডলাইনে অপশন থাকা দরকার। ফোকাস অন 5G and beyond, BTRC's role to regulating the rollout of 5G network and future telecommunication technologies. অর্থাৎ 5G নেটওয়ার্ককেও কমপ্লাই করার মতো রেগুলেশন তাদের থাকতে হবে। এনহান্স কনজিউমার protection, potential enhance to consumer protection measures, particularly in data privacy and security. এটাকে আমাদের এই ডাটা প্রাইভেসি এবং কনজিউমারের ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটি এনশিওর করতে পারতে হবে, এরকম অপশন থাকতে হবে। এরপরে হলো আমরা রেগুলেশন গুলা গেল, আমাদের বিটিআরসির গাইডলাইন পর্যন্ত গেছি। এখন আমরা আসতেছি যে ডাটা প্রোটেকশন। ডাটা প্রোটেকশনটা কি? দ্য প্রসেস অফ সেফগার্ডিং পার্সোনাল ডাটা ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, ইউজ, ডিসক্লোজার, ডিসরাপশন, মডিফিকেশন, ডিস্টরশন। অর্থাৎ আমাদের ডাটা যাতে ডাটাতে আনঅথরাইজড অ্যাক্সেস না হয়, আনঅথরাইজড ইউজ না হয়,
ডিসক্লোজ না হয়, ডিসরাপশন না হয়, মডিফিকেশন না হয় এবং ডিস্ট্রাকশন না হয়, সেটাই হলো আমাদের প্রোটেকশন অফ ডাটা, অর্থাৎ ডাটা প্রোটেকশন। Why it matters? Importance of protection personal information is an increasingly digital world. আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে এটা যদি এগুলো যদি আমরা মেইনটেইন করতে না পারি, তাহলে আমরা প্রত্যেকটা কাজে পদে পদে আমরা কনফিউজড এবং একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে আর কি। তো এই জন্য রেগুলেটর বা রেগুলেশনের মধ্যে থাকা দরকার। গ্লোবাল ট্রেন্ড, growing global emphasis on data protection due to the rise of data breach and privacy concern. যেহেতু ডাটার ইউজটা খুব বেড়ে যাচ্ছে, ডাটা মানে এখনকার যুগটা আসলে আমাদের একটা ডাটার খেলা। ডাটা এত বেশি যে এই ডাটাকে আমরা কিভাবে স্মার্টলি ম্যানেজ করতে পারবো, সেটাই আসলে বর্তমান গ্লোবাল ট্রেন্ডস। তো এই ডাটা যাতে ব্রিজ না হয় এবং এটা যাতে আমরা প্রাইভেসি মেনটেন করতে পারি, সেটাই আসলে গ্লোবাল ট্রেন্ডের মেইন কনসার্ন। Data protection law in Bangladesh. Background ki the need for dedicated data protection law in Bangladesh to address privacy data security challenges. আমাদের এই এখন পর্যন্ত ডাটা প্রোটেকশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ল নাই, বাট আমরা যে ল গুলো দেখলাম, অর্থাৎ আইসিটি অ্যাক্ট, তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা আপডেট হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তারপরে আমাদের বিটিআরসি গাইডলাইন, এগুলো দিয়ে আমাদের এই ডাটা প্রোটেকশন গুলোকে মেনটেন করা হচ্ছে। আর ডেডিকেটেড আমাদের ডাটা প্রোটেকশন ল একটা আসতেছে। পারপাস টু এস্টাবলিশ মানে টু এস্টাবলিশ এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর কালেক্টিং, প্রসেসিং, স্টোরেজ অ্যান্ড প্রোটেক্টিং পার্সোনাল ডাটা। কি জন্য দরকার? আমার এই কিভাবে ডাটা কালেকশন, প্রসেস, স্টোর এবং প্রোটেক্ট করব পার্সোনাল ডাটা, সেটার একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনার জন্য এই লটা দরকার। কারেন্ট স্ট্যাটাস, দ্য proposed law is in a drafting stage with ongoing consultation and revision. Key provision: data collection and consent. Requirement for obtaining explicit consent for individual before collecting their personal data. একজনের ব্যক্তিগত ডাটা সংগ্রহের পূর্বে তাদের কনসেন্ট নিতে হবে। Right of data subjects. Individuals' right to access, correct and delete their personal information. একজন ব্যক্তির তার নিজের ডাটা অ্যাক্সেস, কারেক্ট এবং ডিলিট করার অধিকার থাকতে হবে। অর্থাৎ আমি ধরেন একটা জামা কেনার জন্য আপনাদেরকে ডাটা দিলাম, ডাটা দিতে গিয়ে কোনো কারণে ওই ডাটা আমার একটু ভুল ইনপুট দিয়ে ফেলছি, তাহলে ভুল ইনপুট দিয়ে দেওয়ার ফলে এটা হচ্ছে যে আমার হয়তো বয়সটা সাপোজ 54 এর জায়গায় 84 দিয়ে দিচ্ছি। তো এটাকে কারেকশন করা, অ্যাক্সেস করা, কারেক্ট করা, বা যদি ভুল তথ্য দেওয়া থাকে সেটা ডিলিট করার রাইট থাকতে হবে। ডাটা ব্রিজ নোটিফিকেশন, ম্যান্ডেটরি রিপোর্টিং ডাটা ব্রিজ অ্যান্ড রিলেভেন্ট অথরিটিস অ্যান্ড এফেক্টেড ইন্ডিভিজুয়াল উইথ স্পেসিফিক টাইম ফ্রেম। যদি ডাটা ব্রিজ হয়, কারো ইন্ডিভিজুয়াল বা বিজনেস ডাটা যদি ব্রিজ হয়, তাহলে সেটা একটা নোটিফিকেশন আসা ম্যান্ডেটরি করতে হবে। যেমন সাপোজ অনেক সময় আমাদের কাছে একটা মেল আসে বা আসে, যে অর্থাৎ আপনি জানেন ফেসবুকে একটা ডিভাইস থেকে ঢুকছেন, মোবাইল থেকে ঢুকছেন, পরে আবার ল্যাপটপ বা ট্যাব দিয়ে ঢুকতে যাচ্ছেন। তো এটা যদি আগে ঢোকা না থাকে, তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনি অমুকখানে, অমুক জায়গাতে, অমুক ডিভাইস দিয়ে এটাতে ঢোকার চেষ্টা করতেছে। ওটাকে আপনি যদি ইয়েস দেন, তাহলে ওটাকে ঢুকতে দেবে, আর যদি নো দেন, তাহলে ওখানে একটা ঢুকতে দেবে না। তারপরে ডাটা লোকালাইজেশন, পটেনশিয়াল requirements for storing certain type of data within the country. Compliance and enforcement. Data Protection Authority, establishment of the dedicated regulatory body to oversee compliance with the law. Penalty for non-compliance, fines, sanctions and other penalties for organization that fail to comply with data protection. অর্থাৎ যে এইগুলা কমপ্লাই করতে পারবে না, তার ফাইন হবে। Compliance obligation for business, mandatory data protection, impact assessment, audit and regular reporting. অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন এই
ডাটা প্রোটেকশনের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে কিনা, অডিট এবং অডিট করে অডিট রিপোর্ট করে কিনা সেটা ম্যান্ডেটরি করা দরকার। আচ্ছা, এগুলো আমরা আমাদের নিজস্ব দেশের কি দরকার সেগুলো এতক্ষণ দেখলাম। এখন হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ডাটা প্রোটেকশন। এই প্রথমটা যেটা হচ্ছে জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, জিডিপিআর। জিডিপিআরটা আমরা এর আগেও একটু দেখে আসলাম, বাট কিছু বলা হয়নি, এখানে একটু ওভারভিউ দিচ্ছি যে overview. GDPR, the gold standard in global data protection, implemented in the European Union. অর্থাৎ এটা ইউরোপ এটা ডেভেলপ করে এবং তাদের জন্য এটা তারা ইমপ্লিমেন্ট করে। কি প্রিন্সিপাল কি, এটা হলো লফুলনেস, অর্থাৎ এটা হলো আইনগতভাবে সিদ্ধ, এটা লিগ্যাল, ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি, পারপাস লিমিটেশন, ডাটা মিনিমাইজেশন, অ্যাকুরেসি, স্টোরেজ লিমিটেশন, ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি, এই প্রিন্সিপালগুলো এটা মেনটেন করে। তো এই জিডিপিআর হলো ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে, অর্থাৎ ইউরোপের দেশের ক্ষেত্রে। আর অন্যান্য এছাড়া যেগুলো আছে যেমন ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট, ওই জিডিপিআরটা ইউরোপীয় ইউনিয়ন করার পরে আমেরিকা আবার ওইটাকে না মেনে তারা নিজেরা একটা করছে, সেটাকে তারা বলতেছে ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট। ইউএস স্টেট লেভেল ল প্রোভাইডিং সিমিলার প্রোটেকশন অ্যান্ড জিডিপিআর। জিডিপিআর মতো করে তারা তাদের নিজেদের মতো করে এটা একটা বানাচ্ছে। এরপরে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অ্যাপেক প্রাইভেসি ফ্রেমওয়ার্ক, রিজনাল গাইডলাইন ফর ডাটা প্রোটেকশন ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজন। এশিয়া প্যাসিফিকের জন্য যে অ্যাপেক প্রাইভেসি ফ্রেমওয়ার্ক তারা ইমপ্লিমেন্ট করে। তাহলে ইউরোপের জন্য জিডিপিআর, এই আমেরিকার জন্য সিসিপিএ, আর এশিয়া প্যাসিফিকের জন্য অ্যাপেক প্রাইভেসি ফ্রেমওয়ার্ক, এই তিনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডাটা প্রোটেকশনের জন্য আছে। বেস্ট প্র্যাকটিস ইন ডাটা প্রোটেকশন। ডাটা প্রোটেকশনের বেস্ট প্র্যাকটিস গুলো কি কি? এটা হলো মিনিমাইজেশন, ডাটা মিনিমাইজেশন, কালেক্ট অনলি দ্য ডাটা দ্যাট নেসেসারি ফর স্পেসিফিক পারপাস। একটা স্পেসিফিক পারপাসে যতটুকু ডাটা দরকার ততটুকুই কালেকশন করলে এটা ভালো হয়, মেনটেন করতে সুবিধা। আমরা একদম দুনিয়ার সব ডাটা কালেক্ট করে ফেললাম, কিন্তু সব যদি কাজে না লাগে তাহলে এই ডাটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। প্রাইভেসি বাই design and default, integrating privacy protection into the design, the product and service from the outset. এই ফ্রেমওয়ার্ক গুলো বা ডাটা কিভাবে আমরা কালেক্ট করব, মেনটেন করব, সেগুলোর যদি একটা ডিজাইন থাকে তাহলে এটা সুন্দর হয়, সুন্দরভাবে মেনটেন করা। Data encryption and security measures, using strong encryption and other security measures to protect data at rest and transit. অর্থাৎ আমাদের কাছে যে ডাটা স্টোর আছে এবং যে ডাটা আমরা ট্রান্সমিট করি এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া নেওয়া করি, সেগুলোর ক্ষেত্রে আমরা যদি ইনক্রিপশন করে দেই তাহলে এটা সিকিউরিটি মেনটেন হয়। রেগুলার অডিট অ্যান্ড অ্যাসেসমেন্ট, এগুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের রেগুলারলি অডিট এবং অ্যাসেসমেন্ট করা দরকার। কন্ডাক্টিং রেগুলার ডাটা প্রোটেকশন ইম্প্যাক্ট টু আইডেন্টিফাই অ্যান্ড মিটিগেট প্রাইভেসি রিস্ক। এই প্রাইভেসি রিস্ক যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে মিটিগেট করার জন্য আমাদের এই যে অডিট অ্যান্ড অ্যাসেসমেন্ট দরকার। Alignment of the proposed law with international standard, comparison with GDPR, similarities in data subject rights, consent requirement and breach notification. অর্থাৎ আমরা এই জিডিপিআর বা যে তিনটা দেখে আসলাম এগুলোর সাথে অ্যালাইনমেন্ট করে আমাদের এই ডাটা প্রোটেকশন ল হওয়া দরকার। ডিফারেন্সেস অ্যান্ড লোকাল অ্যাডাপ্টেশন, পটেনশিয়াল ডিফারেন্সেস ইন ডাটা লোকালাইজেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট। এটা আসলে ভেরি করতে পারে, লোকাল অর্থাৎ এই জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী মানুষের যে মাইন্ডসেট সেটার উপরে এটা ডিফার করতে পারে, বাট অলমোস্ট কাছাকাছি সবগুলো। অপরচুনিটি অ্যান্ড হারমোনাইজেশন, the importance of align with international standard to facilitate cross-border data flow and international business. আমরা যখন অনলাইনে ইন্টারন্যাশনাল বিজনেস করতে যাব তখন যদি আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটার সাথে অ্যালাইন করা আমাদের রুল থাকে তাহলে আমাদের এটার মধ্যে একটা হারমোনাইজেশন হয়, অর্থাৎ আমাদের এই ইন্টারন্যাশনাল বিজনেস করতে এটা সুবিধা হয়।
অর্থাৎ যদি রেগুলেশন ভেরি করে সেক্ষেত্রে কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে, আর যদি না করে তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস স্মুথলি করতে। এরপর হলো ইম্প্যাক্ট অন বিজনেস ইন বাংলাদেশ, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, হাউ বিজনেস উইল নিড টু অ্যাডজাস্ট দেয়ার ডাটা কালেকশন, প্রসেসিং এন্ড স্টোরেজ। কিভাবে আমার বিজনেস ডাটা আমি কিভাবে কালেকশন করতে পারবো, প্রসেস করতে পারবো, স্টোর করতে পারবো, এটা কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট এটা থাকবে। Challenges and opportunities, potential challenges in implementing the law and opportunities for business to build consumer trust through a strong data protection practice. Preparation steps business can take now to prepare for the upcoming law, such as reviewing data handling process and updating privacy policies. অর্থাৎ আমরা যারা মানি বা যারা মেনে চলি তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু যারা মানি না তাদের জন্য এটা মাইন্ডসেট করা দরকার যে আমরা এগুলোকে মেনে চলবো এবং আপকামিং যে রুলগুলো থাকবে সেগুলোকেও আমরা মেনে চলবো, এরকম একটা মাইন্ডসেট করা দরকার। ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল, enhance privacy right, greater control of individual over their personal data and how to use, কিভাবে ইউজ করব। Awareness and education, need for public education and data protection right and responsibility, সেগুলোর উপরে আমাদের অ্যাওয়ারনেস এবং এডুকেশন দরকার। লিগ্যাল রিকোর্স, ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটি টু সিক রিড্রেস ইন কেসেস অফ ডাটা মিসইউজ আর ব্রিজেস, যেগুলো আছে এগুলো আইনগত কি নিয়ম কানুন আছে সেগুলো আমাদের জানা দরকার। চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ডাইরেকশন, ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, potential hurdle for enforcing the law, such as recourse constraint and need for skilled personnel, মানে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য স্কিল পার্সোনাল একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যারা ঠিক মতো বুঝে এই কাজগুলো করবে, তা না হলে এটা মিস ইউজ হতে পারে এবং মিস ইমপ্লিমেন্টেশন হতে পারে, এবং যারা ল এনফোর্সমেন্ট আছে তারা মিস ইউজ করতে পারে। Evolving threat, the need to continuously update the law to address emerging cybersecurity threat and technological development, অর্থাৎ সাইবার টেকনোলজি এক জায়গায় বসে থাকে না, এটা মানে সময়ের সাথে এটা দ্রুত চেঞ্জ হতে থাকে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ডাটা ম্যানেজমেন্ট প্রসেস এগুলো সময়ের সাথে পাল্লা দিয়ে এটা চেঞ্জ হতে থাকে। এটা যখন চেঞ্জ হবে সেই চেঞ্জ অনুযায়ী, চেঞ্জেস টেকনোলজি অনুযায়ী এই রুলগুলোকেও আমাদের আপডেট করতে হবে। যদি আপডেট না করা হয় তাহলে ব্যাকডেটেড থাকলে আমরা প্রপারলি এর ইম্প্যাক্ট পাবো না। ইম্প্যাক্ট না পেলে কি হবে, এটার ইউজটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, সেক্ষেত্রে এগুলো হার্মফুল হবে। তো এই জন্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে অ্যালাইন রেখে এই জিনিসগুলোকে ডেভেলপ করা দরকার, রুলস রেগুলেশন। গ্লোবাল কোলাবোরেশন, the importance of international collaboration in tackling cross-border data protection challenges, যদি আমরা মেনটেন করতে পারি, সিনক্রোনাইজেশন রাখতে পারি, তাহলে এই কোলাবোরেশন গুলো আমাদের জন্য স্মুথ হবে। Conclusion, the proposed data protection law in Bangladesh is a significant steps towards safeguarding personal data and align with the international standard, অর্থাৎ এই যে রুলস রেগুলেশন গুলো করা হবে এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যদি আমরা অ্যালাইন করি তাহলে আমাদের সবারই লাইফ ইজি হবে। লুকিং অ্যাহেড, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন উইল বি দ্য কি টু ইনশিওরিং দ্য ইফেক্টিভনেস অফ দ্য ল ইন দ্য লং টার্ম, অর্থাৎ লং রানে আমাদের এই ইমপ্রুভমেন্টটাই হলো আমাদের জন্য সবচেয়ে, অ্যাডাপ্টেশনে এবং ইফেক্টিভনেসের জন্য সবচেয়ে ভালো হবে। তো এই ছিল আজকের আমাদের ডিসকাশন ডাটা প্রাইভেসি উপরে। আজকে মনে হয় অনেকে চলে গেছে না?
কি অবস্থা, আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার আপনার ওই যে 41 নম্বর ইয়ার স্যার স্লাইডের হ্যাঁ হ্যাঁ 30 নম্বর ধারাটা স্যার বুঝতে পারি না স্যার, ওটা যদি স্যার একটু রিপিট করেন স্যার। 41 নাম্বার না? জি স্যার, 41 নম্বর 30 নম্বর ধারাটা স্যার কি যে ইয়া হচ্ছে বোঝা যাচ্ছে না স্যার, বুঝতে পারিনি। 41-এ 30 নাম্বার না? 30 নাম্বার, ও আচ্ছা। 30 নাম্বার, 30 নাম্বারটা বলছে আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ই ট্রানজেকশনের অপরাধ ও দণ্ড, এটার কথা বলতেছিলেন? জি স্যার, ওইটা বলছিলাম স্যার, ওই যে এটা না? জি স্যার। এটা হলো ই ট্রানজেকশন, অর্থাৎ ইলেকট্রনিক ট্রানজেকশন, অনলাইন পেমেন্টের কথা বলতেছে, বুঝছেন? স্যার অনলাইন পেমেন্টটা কিভাবে হবে স্যার? মনে করেন যে ইন্টারন্যাশনালে যদি ওরকম কোনো পেমেন্ট করতে হয় তাহলে সেটা পেমেন্টটার মেথডটা কি হবে, সিস্টেমেটিক ওয়েটা? তাহলে আপনার ওইটার পারমিশন থাকতে হবে, অর্থাৎ ধরেন ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন, এখন কিভাবে করবেন? ধরেন ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। জি স্যার। তো ক্রেডিট কার্ড দিয়ে যদি করেন তাহলে সেই ক্রেডিট কার্ডে আপনার ইন্টারন্যাশনাল পেমেন্টের এনরোলমেন্ট থাকতে হবে, আপনার পাসপোর্টে এই কার্ডটাকে এনরোল করে নিতে হবে, এবং ওই যে অর্গানাইজেশনের কার্ড সেই অর্গানাইজেশন থেকে আপনার এটা ট্রানজাকশন করার একটা পারমিশন নিতে হবে, তারা আবার এটা বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশনটা নিয়ে নেবে। জি স্যার। এটা নাকি ওইখানে যে কথা স্যার, এটা যে যদি স্যার ডেবিট কার্ড হয় স্যার, ক্রেডিট কার্ড বা না থাকে, ডেবিট কার্ড যদি হয় সেক্ষেত্রে সাধারণত আপনার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা যায় না, লোকাল ট্রানজাকশন করতে হয়। জি এটাই বলছিলাম স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, তার মানে আপনি শুনছেন মোটামুটি, বোঝা যাচ্ছে। জি স্যার। আর কারো কিছু জানার ছিল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলেন। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে তো অনেক আইন পড়া হলো স্যার। আইনের মধ্যে যেটা দেখলাম স্যার, একটা ছিল আইসিটি অ্যাক্ট 2006, 2006, জি জি। একটা ছিল হলো ডিজিটাল অ্যাক্ট ডিজিটাল, জি 18-তে। 18, মানে জি। এই যে আইনগুলো এর মধ্যে তো বর্তমানে যেটা সেটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এখন কি আমরা কি আগের গুলা বাদ না এখন শুধু সাইবার সিকিউরিটি ধারা অনুযায়ী সব হবে? না না, এটা হলো এই আইসিটি অ্যাক্ট যেটা আছে ওটা আছে, ঠিক আছে। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল ওইটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়ে গেছে, তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা বাদ। আপনি মানে এখন বর্তমানে যেটা সেটা হতো 23 সনে যেটা আছে সেটাই করতে হবে। হ্যাঁ, 23 যদি হয়তো এখন চেঞ্জ আসতে হবে। যেমন একটা জিনিস দেখলাম যে আপনার উইদাউট অ্যালিগেশনের মাধ্যমে ধরতে পারবে, মানে যদি না থাকে, হ্যাঁ, যে আমার নামে কোনো ওয়ারেন্ট নাই কিন্তু তারপরে আমাকে অ্যারেস্ট করতে পারবে, ওইটা না নাই তাহলে করতে পারবে না। ওইটা মনে করতে হবে যে মানে এটা হলো আপনি যে আগে যেটা ছিল, হ্যাঁ, যদি মনে করতো ল এনফোর্সমেন্ট এজেন্সি কি করতো, ধরে নিয়ে গিয়ে কোর্টে দিয়ে দিত, কোর্ট তাকে জেল দিয়ে দিত, এটা আগে ছিল এবং এটা নন বেলেবল ছিল এই আইসিটি সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটা নাই, জি সাইবারটা চেঞ্জ করছে না, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এটাতে যেটা আছে, যদি পুলিশ মনে করে, পুলিশ অফিসার যদি মনে করে যে কোনো ব্যক্তি বা কোনো জায়গায় সাইবার ক্রাইম হচ্ছে, তখন সে এই যে কোর্টের লাগবে না, অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট বা কোর্টের অনুমতি লাগবে না, সে নিজেই গিয়ে ওইটা ধরে নিয়ে যেতে পারবে। আর তার লাস্টে বোধহয় একটা জিনিস বলালেন স্যার, সেটা হলো আপনার ডেটা প্রোটেকশন, এটা কোনো আইন আসবে? আছে, আসবে, হ্যাঁ। ওইটা হলো আমি যেটা দেখাইলাম, আপনি তিনটা দেখাইছে, একটা জিডিপিআর, একটা সিসিপিএ, আর একটা হলো এশিয়া প্যাসিফিক ফ্রেমওয়ার্ক। এগুলা সবগুলাই হলো ইন্টারন্যাশনাল, আর এগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের বাংলাদেশে একটা করবে, মানে করতে এখনো হয়নি, হবে। হ্যাঁ, ওটা হয়নি, পাস হয়নি, যে ড্রাফট করা আছে। কিন্তু স্যার আমি দেখলাম যে আপনি পড়ালেন, ভালো লাগলো অনেক, মানে আইন সম্পর্কে ওইরকম আইডিয়া ছিল না যে মানে ফাইন গুলো কিন্তু অনেক, মানে ডিজিটাল যে আইনগুলো ছিল আগে যে 25 লাখ 1 কোটি এরকম, মানে না, এটা কথা
কথা আছে 25 লাখই না 1 কোটি না, আপ টু 25 লাখ, মানে আপনি 1 টাকা হতে পারে, 1 টাকা থেকে শুরু করে একদম 25 লাখ পর্যন্ত, যার যে অপরাধ সেটার উপরে ডিপেন্ড করে 25 লাখ যেটা বলা আছে এটা 25 লাখ না, আপ টু 25 লাখ। আপ টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে গত ক্লাসটা মনে হয় আপনারা বুঝতে পারেন না, আজকে মনে হয় একটু একটু বুঝছেন নাকি? জি স্যার, বোঝা গেছে স্যার। আপনারা সামাইনটা স্যার আপনার ইয়াতে দিয়ে দেন স্যার, ওই যে আপনারা যদি দেন স্যার তাহলে ভালো হয় স্যার। ওই যে খুব সুন্দর হয়েছে, এটা আসলে দরকার আছে এই আইনগুলো জানা। আর আপনারা তাহলে এগুলো করেন, ওই যে গুগল থেকে ওই যে ওয়েবসাইটে ঢুকে ওই যে যেটা আইসিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তারপরে জিডিপিআর, ওই যেগুলো যেগুলো আমি ওখানে দিছি, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাকে, ওই যে করা পিডিএফ করা, তো ওগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, নিলে ডিটেল দেখতে পারবেন। এখন এখানে তো আসলে সবগুলো ডিটেল দেখানো যেত না, মানে যে কোনো একটা ক্লাসে আসলে পুরোপুরি দেখানো যায়। এটা হলো মানে আমাদের জন্য যেটা দরকার সেই ধারাগুলো, সেকশনগুলো আমাদের দেখিয়েছেন স্যার। সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এটা আর আগামী ক্লাসটাই থাকবে শেষ ক্লাস, ওটা হলো আমরা ইনসিডেন্ট রেসপন্স, অর্থাৎ আমরা এতদিন শিখলাম যে আমরা কিভাবে সাইবার সিকিউরিটি মেইনটেইন করব, মেইনটেইন করার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা ঘটলে আমরা কি করব, অর্থাৎ কি কি দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনা ঘটলে আমরা সেটার প্রোটেকশন কিভাবে কি কি নিতে পারবো, সেটার উপরে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করলে আমাদের আপাতত এই মানে সাইকেলে এই সাইবার সিকিউরিটিটা একটা হবে আর কি, 4টা ক্লাসের একটা সাইকেল কমপ্লিট হবে। তারপরে যদি আমাদের এই বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন যদি আবারও অ্যারেঞ্জ করে তাহলে আমরা আবারও যাব। আর আপনারা যদি বলেন যে না ওই জায়গাটা বা ওই জিনিসটার উপরে আপনাদের জানা দরকার, তাহলে আমরা সেটার উপরে আলোচনা করব। তো এই নেক্সট এটাতে যেহেতু আমরা টপিক ঠিক করে ফেলছি, আর এরপরে যদি আপনাদের কোনো সাইবার সিকিউরিটির কোনো টপিক্সের উপরে দরকার হয় তাহলে সেটা আমাকে জানায়েন, বা আমাদের যে হৃদয় আছে হৃদয়কে জানায়েন, তাহলে সেটার উপরে আমরা ক্লাস নেব। এই আর কার কি জানার আছে বলেন স্যার। সাইবার সিকিউরিটির তে প্রোটেক্টিভ ওয়েতে কাজ করার মতো স্যার কোন রকমের ইয়াতে আছে নাকি স্যার, ওই যে কোন রকমের থিম বা কিভাবে আমরা কাজ করব স্যার আমাদের প্রোটেক্টিভ ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই 4টা ক্লাস তো এই জন্য যে আপনারা কিভাবে প্রোটেকশন নিতে পারবেন। জি স্যার। এখন কোন জায়গাটায় বলেন, মানে আপনি ধরেন কোন জায়গার প্রোটেকশন নিতে যাচ্ছেন, মানে আপনার কোন প্রোটেকশন স্যার যে কোনো একটা বিজনেস স্টার্টিং এর জন্য আমাদের সাইবার তো আমাদের ব্যবহার করতে হবে স্যার, সাইবারে তো আমাদের সব সময় অনলাইনে থাকতে হবে স্যার। থাকতে হবে, ওইটা যে গত ক্লাসে ওইটা পড়াইছিলাম বুঝছেন। ধরেন আপনি যদি একটা বিজনেস থাকে, একটা ডাটা বেস থাকে, তাহলে ওইটাকে আপনারা ফায়ারওয়াল দিয়ে প্রোটেকশন করবেন, তারপর ওইটা সফটওয়্যার আছে অ্যান্টিভাইরাস দিয়ে করবেন বা এক্সডিআর দিয়ে করবেন। হ্যাঁ, যেমন আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল থাকে, এরকম আর কি। ওই সবগুলা এই প্রোটেকশনের জন্য আছে, ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। এই যে আমরা যে উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজের ভিতরেও আছে এই প্রোটেকশনের বা ফায়ারওয়াল আছে বা অ্যান্টিভাইরাস আছে, উইন্ডোজ ডিফেন্ডার যেটা স্যার। হ্যাঁ হ্যাঁ। তো সব জায়গায় কিছু না কিছু থাকে। আবার যদি খুব সেনসিটিভ হয় তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে অনেক যন্ত্রপাতি ইউজ করা হয়। আপনার এই প্রথমে যদি একটা ডাটা সেন্টার থাকে তাহলে সেই ডাটা সেন্টারকে আপনার এই কমিউনিকেশনের জন্য আপনার সুইচ ইউজ করা হয়, তারপরে রাউটার ইউজ করা হয়, তারপরে ফায়ারওয়াল ইউজ করা হয়। এগুলো দিয়ে সবগুলো দিয়ে ফায়ারওয়ালটা বেসিক্যালি আপনার এই প্রোটেকশনের জন্য, যে বিজনেস রুল থাকে যে কে অ্যাক্সেস করতে পারবে কে পারবে না সেটাকে বলে দেওয়া থাকে। 2 টাইপের রুল থাকে, একটা হলো যে সবাইকে অ্যাক্সেস দিয়ে কোনটা কোনটা বাদ দেবেন, আর একটা হলো যে কোনটা অ্যাক্সেস দেবেন না, দিয়ে যেটা যেটা অ্যাক্সেস করাবেন। দুইভাবে ম্যানেজ করা।
আবার ধরেন মনিটরিং এর টুল থাকে, আপনার ওই যে SIEM যেটা বলছিলাম, তারপরে IAM, তারপরে PAM, এই ধরনের অনেকগুলো যন্ত্রপাতি আছে। তারপরে যে অ্যান্টিভাইরাস, তারপরে আপনার XDR, EDR, এগুলো অনেক ইকুইপমেন্ট আছে সাইবার সিকিউরিটি মেনটেন করার জন্য, যাতে সাইবার ব্রিজ না হয়। আর কারো নিজের এরকম দরকার যে আমি এই কাজ করি, আমার এখানে আমি কিভাবে প্রোটেকশন রাখবো, এরকম কিছু আছে? তো আজকে যদি কোনো আর কিছু না থাকে তাহলে আমরা শেষ করে দিতে পারি। জি স্যার। জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে